মানুষের হত্যা ফিরে আসছে। সুতরাং এই সীমান্তের হত্যার বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের একটা আইকনিক সিম্বল হচ্ছে ফেলানি ঝুলেছিল। শক্তি আমাদের জন্য সাহসের সঞ্চালনা যে আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে ভারতের যে সকল আধিপত্যবাদী আগ্রাসন আমরা একই সঙ্গে গত বছর এই দিনে 7 জানুয়ারি আমরা দেশে কমপক্ষে তৃতীয়বারের মতো বাংলাদেশের সম্পাদকদের মধ্যে মুসলিম সম্পাদক আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর আহ্বানে ওই প্রকাশ আমরা তাদের মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাদের সিভিল সোসাইটির মেম্বারদের মধ্যে দেখতে পাচ্ছি, তাদের রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি, তাদের যারা বিরোধী দল তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই আমাদের অভ্যুত্থানের সম্ভবত 1 সপ্তাহের মধ্যে ভারতের একটা সর্বদলীয় সভা হয়েছিল, যেখানে সেখানে বিজেপি যেমন ছিল এবং কংগ্রেসও ছিল, এবং সেখানে রাহুল গান্ধী আমি রাহুল গান্ধীকে নিয়ে আলোচনা করছি কারণ রাহুল গান্ধীরা তো ভালো আর মোদি তো খারাপ। তো ভালো নিয়ে আলাপ করলে আপনি ইন্ডিয়াকে বুঝতে পারবেন, বাংলাদেশ সম্পর্কে ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গিটার যে একটা সাধারণ ব্যাপার আছে সেটা বোঝা যাবে। তো রাহুল গান্ধী সেখানে কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছিলেন না, সেখানে তিনি সকল বিরোধী দলের নেতা হিসেবে গিয়েছিলেন। ফলে তার কথাটা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে খোঁজ নেন এই অভ্যুত্থানের পিছনে, এটা তো অভ্যুত্থান তারা বলতেছিল না, এই কুয়ের পেছনে পাকিস্তানের হাত আছে, আইএসআই এর হাত আছে, এটা ছিল তাদের ভাষা। এবং এখনো পর্যন্ত তাদের মিডিয়াগুলোতে এটাই হচ্ছে বয়ান যে এখানে একটা ইসলামিক বিপ্লব হয়েছে, বা ইসলামিক বিপ্লব তো তারা বলে না, তারা বলে যে ইসলামিক একটা কূপ ঘটেছে, এখানে হিজবুত তাহরিরের কূপ ঘটেছে, আর হচ্ছে অথবা আরেকটা বয়ান হচ্ছে সামরিক কূপ হয়েছে। এখানে কোনো পপুলার আপরাইজিং তারা মানতে পারছে না যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হতে পারে, বাংলাদেশের জনগণ নিজের জন্য যেটা ভালো, নিজের গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য যে রাজপথে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, এবং একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন শাসক হিসেবে শেখ হাসিনা, যাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, এই যে একটা এত গ্লোরিয়াস একটা ব্যাপার, পুরো 21 শতকের ইতিহাসে এটা একটা বিরাট একটা ব্যাপার, এইটা ভারত মানতে পারে না একদিক থেকে। আর দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে তার মানতে না পারার হচ্ছে যে সে তার জনগণের কাছে এটাকে অভ্যুত্থান হিসেবে দেখাতে চায় না। কারণ যখনই এটাকে অভ্যুত্থান হিসেবে সে হাজির করবে, কারণ ভারতে যে ধরনের ফ্যাসিবাদী শাসন আছে সেটার বিরুদ্ধে যে কোনো ধরনের, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছিল। আপনারা জানেন যে আমাদের সাথে তারা অনেকে কথা বলেছে যে কিভাবে করলেন আপনারা, কিভাবে কি হলো, এগুলো নিয়ে তারা খুব আগ্রহী ছিলেন তখন। এখনো তারা বিভিন্ন জিনিস জানতে চায়, যাদবপুরে যারা পড়াশোনা করে, যারা জেএনইউতে পড়ে বা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ে। তো এই যে ভারতে তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু মুভমেন্ট, খুব বড় আকারে না হলেও কিছু মুভমেন্ট তো, সিএএ, এনআরসি, এইসব মুভমেন্ট তো চলছিলই। তো এইটা যে কোনো সময় বড় একটা ছাত্রছাত্রীদের নেতৃত্বে, যেটা ভারতের তরুণদেরকে খুবই আকৃষ্ট করেছিল এবার আমাদের এই অভ্যুত্থানটাকে, যে এটা ঘটছে তরুণদের তথা ছাত্রছাত্রীদের নেতৃত্বে। এটা কিভাবে সম্ভব? কারণ তাদের যে পলিটিক্স সম্পর্কে তাদের যে গ্রামার, তারা যেভাবে পলিটিক্সটাকে বোঝে, সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল নেতৃত্ব দেবে, রাহুল গান্ধীর মতো কেউ একজন হাঁটা শুরু করবে, তারপর ঘটনা ঘটবে, এরকম করে তারা বুঝে থাকে। কিন্তু এখানে তো একটা কমপ্লিটলি একটা অন্য ধরনের প্ল্যাটফর্ম থেকে ঘটনাটা ঘটেছে, এবং ছাত্ররা এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, এইটা তারা বুঝতে চেয়েছিল আর কি। তো এটা যেন, এটার প্রপার তাৎপর্যটা যেন বুঝতে না পারে ভারতের জনগণ, ভারতের বিশেষত তরুণ জনগণ, এটা হচ্ছে তাদের একটা মাথা ব্যথার আরেকটা কারণ, এটা আমার কাছে মনে হয় আর কি। এবং এইটা শুধু এই অভ্যুত্থান নিয়ে না, আমাদের 71 নিয়ে ভারতের যে ন্যারেটিভ, যেটা একটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এর পেছনেও কিন্তু এই কারণটাই আছে। কারণ ভারত মনে করে যে, যেটা এখানে অনেকেই লিখেছেন, আবুল মনসুর আহমদ সাফা সহ অনেকেই লিখেছেন যে বাংলাদেশের এই যে একটা দেশ হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে আবির্ভাব 47 এবং 71 এর মধ্যে দিয়ে এই জনগোষ্ঠীর যে একটা আলাদা